এর শেষ কোথায়? একটু একটু করে হিংস্র সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে মানুষগুলো। প্রথমে পাহাড়ে খুন হলো ওয়েস বার্নেট, তারপর ডেভ মুর, আর এখন শর্টি টেবার। আহত হয়ে বিছানায় পড়ে আছে লিও কারভার। পিট লাস্কারও আহত। পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে ক্রমশ। এর শেষ যে শান্তিপূর্ণ হবে এমন কোনো নমুনা দেখা যাচ্ছে না। আচমকা খুলে গেল দরজা। ঝট করে উঠে দাঁড়ালো ডরোথি, চোখ বিস্ফারিত। অবচেতন মন থেকে আশা করেছিল টেড কেমারকে দেখতে পাবে, কিন্তু সাইডেনানকে দেখে প্রথমে হতাশা এবং পর মুহূর্তে রীতিমতো শঙ্কা বোধ করল ও। এক ঝলক ঠান্ডা বাতাসের পেছন পেছন ঘরে ঢুকলো সাইডেনান। পেছনের দরজা ভিড়িয়ে দিল সে। সরাসরি তাকালো ডরোথির দিকে। শয়তানে ভরা মুখ বৃষ্টিতে ভিজে আছে। বিদ্রুপের ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে হাসল সে। র্যাটলারের মতো শীতল সতর্ক চাউনি বুলালো সারা ঘরে। আসেনি তাহলে? কর্কশ্বরে বিড়বিড় করলো সে। এসে যাবে, শিগগিরই হাজির হবে এখানে। কে, কার কথা বলছো? ঢোক গিলে জানতে চাইল ডরোথি। চেয়ারে পিঠ টান টান করে বসেছে ওর বাবা। দোআঁশলার উপর স্থির হয়ে আছে দৃষ্টি। নিতান্ত অবজ্ঞা আর অবহেলার দৃষ্টিতে তার দিকে একবার তাকালো ড্রানান, তারপর শাক করলো। কে? ওই ক্রেমার বদমাসটা। মিনিট কয়েক আগে ক্যানিয়ন থেকে নেমে আসতে দেখেছি ওকে। হয়তো আশেপাশে কোথাও লুকিয়ে আছে। কে জানে কোন ধান্দায় এসেছে, কিন্তু এখানে যে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তখন হাসল সে। পুরো ঠোঁটের মাঝখানে হলদেটে নোংরা দাঁত বেরিয়ে পড়ল। খবরদার, কেউ ওকে সতর্ক করার চেষ্টা করবে না। স্রেফ খুন হয়ে যাবে তাহলে। যেই চিৎকার করবে অন্যজনকে খুন করব আমি, বুঝেছ? বড়সড় চোখে তাকিয়ে আছে ডরোথি। ভয়ে ভাষা হারিয়ে ফেলেছে। জিভে জোর পাচ্ছে না। ধীরে ধীরে আগুনের দিকে ঘুরে দাঁড়ালো। ঠিকই বলেছে ড্রানান, ভাবছে ডরোথি। এখানে আসবে এড ক্রেমার। পপলারে এলে ওর সঙ্গে দেখা না করে ফিরে যাবে না সে। যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। চিন্তা করো। মরিয়া হয়ে নিজেকে শুধালো ডরোথি। একটা উপায় বের করতেই হবে। যেভাবে হোক সতর্ক করে দিতে হবে ওকে। ক্যানিয়নের ঢালে অগভীর গুহায় থেমেছে এড ক্রেমার। ভেতরে আবছা অন্ধকার। জায়গাটা পছন্দ হয়েছে স্টিল ডাস্ট স্টালিয়নের, কিন্তু একা থাকতে আপত্তি করছে। এডকে এগোতে দেখে নিচু স্বরে গুঙিয়ে উঠল। ভয় মিশ্রিত হেরেস্যাধ্বনি করল, কিন্তু ফিরে এসে এড নিচু স্বরে কথা বলতে শান্ত হলো ওটা। দ্রুত পা চালালো এড। গাছের আড়াল আর ছায়ায় থাকার চেষ্টা করছে। প্যাট ক্যাভিনের বাড়ির দিকে এগোচ্ছে ক্রমশ। জানে না কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হবে, কিন্তু সেটলারদের মধ্যে প্যাট গ্যাভিনকে সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ মনে হয়েছে ওর, এবং যথেষ্ট দীর্ঘ চেতাও বইকি। কেউ যদি স্যাম ল্যামসনকে ঠেকাতে চায় তাহলে সেই ঠেকাতে চেষ্টা করবে। টেড হেডলিনের আন্তরিকতা বা সাহস আছে বটে, কিন্তু ল্যামসনের বিরুদ্ধে দাঁড়ানোর মতো দীর্ঘতা নেই। তাছাড়া মাতৃহীন ডরোথিও তার দ্বিধার কারণ। চাইলেও ল্যামসনের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না হেডলিন। আরও একটা ব্যাপার, গ্যাভিন জানে যে ল্যামসনের লোকের গুলিতে আহত হয়েছে লিও কারভার। এটাই তাকে স্যাম ল্যামসনের বিরুদ্ধে দাঁড়াতে উৎসাহিত করতে পারে। মেয়ের জন্যে নিজে পুরুষ পছন্দ করেনি গ্যাভিন, বরং জেন নিজেই পছন্দ করেছে কারভারকে। তবে এর চেয়ে যোগ্য কাউকেও পাবে না গ্যাভিন। লিও মানুষটা হাসি খুশি, পরিচমী, দীর্ঘচেতা, সমর্থ এবং সৎ। এদিকে স্যাম ল্যামসনের ব্যাপারে কখনোই পুরোপুরি নিঃসন্দেহ হতে পারেনি প্যাট গ্যাভিন। মনের একটা অংশে সবসময়ই দাগ কেটে গেছে এড ক্রেমারের কথাগুলো।
যদিও ল্যামসনের বাগাড়ম্বরে বিশ্বাস করে অন্য সবার মতোই তাল মিলিয়ে গেছে। কাক ভেজা হয়ে ক্লান্ত দেহে ঘরে ফিরেছে গ্যাভিন। টেড হেডলিনের মতোই মনে প্রাণে নিরীহ মানুষ সে। খুনোখুনি দারুণ অপছন্দ করে। কাপড়ে আগুন লাগার পর উন্মাত্ত হয়ে ওঠা অসবার্নকে দেখেছে সে, টেবারকে মরতে দেখেছে। লোকটার মৃত্যুতে এতটুকু আফসোস হয়নি ওর। মাতাল অবস্থায় ডরথির উপর চড়াও হওয়ার ঘটনাটা জানে সে। জানে সর্টি টেবারের মতো ঝামেলাবাজ এবং উচ্ছৃঙ্খল লোক সমাজে না থাকাই ভালো। দু একটা লাশ যদি পড়েই, তাহলে টেবারের মতো লোকগুলো খুন হয়ে যাওয়াই মঙ্গল, স্বস্তিকর। যদিও কাউকে খুন হতে দেখার মধ্যে আসলে কোনো আনন্দ নেই। সর্টি টেবারের সঙ্গে একেবারে অন্তরঙ্গ ছিল না, তাও বলা যাবে না। সাহস, আগ্রাসী মনোভাব আর লড়াই করার প্রবণতা আসলে সম্পূর্ণ আপেক্ষিক ব্যাপার, অন্তত কিছু কিছু মানুষের জন্যে। সঙ্গীদের হঠাৎ মরতে দেখলে সাহস উবে যায়। নিজেকে রক্ষা করার মতো মনোবল বা দীর্ঘতা রয়েছে প্যাট গ্যাভিনের, কিন্তু শুরু থেকে এ লড়াইয়ে মত ছিল না ওর। স্রেফ হুজুগে পড়ে তাল মিলিয়েছে। আজকের ঘটনার পর স্যাম ল্যামসনের ভূমিকা সম্পর্কে সন্দিহান হয়ে উঠেছে। কয়েকদিন ধরে লক্ষ্য করেছে কোনো একটা ব্যাপারে বেশ চিন্তিত লিও কারভার। মেয়েরা ধারে কাছে থাকছে বলে খোলাখুলি আলাপ করার সুযোগ হয়নি, কিন্তু আর দেরি করা ঠিক হবে না বোধ হয়, ভাবল প্যাট গ্যাভিন। পাশের ঘরে চলে এলো সে। বিছানার পাশে এসে দাঁড়িয়েছে। ঠান্ডা এক ঝলক বাতাস আঘাত করল ওকে এবং স্ত্রীর বিস্ময় মেশানো অস্ফুট স্বর শুনতে পেল। পিস্তল হাতে দরজার দিকে ঘুরে দাঁড়ালো প্যাট গ্যাভিন। ধীর ভঙ্গিতে দরজার এক পাশে সরে দাঁড়ালো এড ক্রেমার। কবাট ভিড়িয়ে দিল। পলকের জন্য গ্যাভিনের হাতের পিস্তলের দিকে তাকালো। উদ্বেগহীন মুখে হাসি ফুটল। মনে হচ্ছে আমাকে পিস্তলের মুখে পেয়ে গেছো প্যাট। তো কি করবে এখন? কি চাও এখানে? চাষাছোলা স্বরে জানতে চাইল গ্যাভিন। ভুলে গেছো, তোমাকে দেখতে পেলে নির্দ্বিধায় গুলি করবে ওরা। কিন্তু তুমি করবে না, মৃদু হেসে বলল এড। সেজন্যই এসেছি, তোমাকে বন্ধু হিসেবে জানি আমি। হোলেস্টারে পিস্তল ফেরত পাঠালো গ্যাভিন। ভেতরে এসো। নিশ্চয় কোনো ব্যাপারে আলাপ করতে এসেছ। মহিলারা জেন আর ওর মা প্রবল শঙ্কা নিয়ে তাকিয়ে আছে এডের দিকে। পাশের কামরায় জড়সড় ভঙ্গিতে হাঁটছে কেউ। একটু পর দুই কামরার দরজায় দেখা গেল লিও কারভারকে। চৌকাঠ ধরে দাঁড়িয়ে আছে সে। হাউডি এড, নিচু স্বরে বলল সে। দেখা মাত্র তোমাকে খুন করবে ওরা। ডেনানকে নিজ মুখে বলতে শুনেছি, এরপর নাকি তোমাকে খুন করবে। বেশ তো। একটা চেয়ারে বসলো এড। ডান হোলেস্টারটা উরুর উপর আর ডান হাত আইভরি বাটের পিস্তলের কাছাকাছি শিথিল ভঙ্গিতে পড়ে আছে। গাঢ় নীল শার্ট গলার কাছে উন্মুক্ত, চামড়ার জ্যাকেটের সব কটা বোতাম খোলা। মোমবাতি আর ফায়ারপ্লেসের আলোয় ঝিলিক মারছে গানবেল্টের উজ্জ্বল কার্তুজের খোল। ফ্যাকাশে দেখাচ্ছে লিও কারভারের মুখ, কিন্তু চোখে স্বস্তি। এড ক্রেমারকে দেখে একই সঙ্গে সন্তুষ্ট এবং নিশ্চিন্ত বোধ করছে। ভালো লাগছে তার, এবং কারভারের আন্তরিকতায় সহজ হয়ে গেল পরিবেশ। গম্ভীর মুখে অপেক্ষায় আছে গ্যাভিন। চোখ জোড়া স্থির হয়ে আছে এডের উপর। আশা করছে এডি শুরু করবে। ফায়ার প্লেসে কাঠ পোড়ার শব্দ আর নিঃশ্বাস নেয়ার আওয়াজ ছাড়া পুরো কামরা নীরব হয়ে আছে। চিমনি দিয়ে এক ফোঁটা পানি পড়ল আগুনে। হিসিস শব্দে ঝলসে উঠল আগুন। ঝুঁকে আগুনে কিছু কাঠ যোগ করল জেন। উজ্জ্বল আগুনের বিপরীতে ফ্যাকাশে মুখে বুটিদার কয়েকটা দাগ প্রকট হয়ে ফুটে উঠল। প্যাট, ধীর ভঙ্গিতে বলল এড। কখনোই লড়াই চাইনি আমি। এও জানি তুমিও চাওনি। হেডলিন বা লিও চাইনি। টেডের সঙ্গে কথা বলে লাভ হবে না এখন। মানুষটা সে ভালো,
নিজের উদ্দেশ্য সম্পর্কে সচেতন, কিন্তু বয়স বা ডরথির কারণেই হোক স্যাম ল্যামসনের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। তোমাদের মধ্যে কেবল একজনই দাঁড়াতে পারে, সে লোক তুমি, প্যাট গাভিন। ল্যামসন আমার বন্ধু, নির্লিপ্ত স্বরে বলল গ্যাভিন। ওকে ছাড়া এখান পর্যন্ত আসতে পারতাম না আমরা। এই লড়াই এখন শুধু ওর নয়, আমাদের সবার। নিজেকে বোকা বানাচ্ছ প্যাট, কথাটা তুমি নিজেও বিশ্বাস করো না। মুখে বলছো ঠিকই, কিন্তু তোমার মনে ভিন্ন কিছু। ডেভ মুরের মৃত্যুর কারণে ক্ষেপে গেছো সবাই, তাই না? সেজন্যই তুমি বা হেডলিনের মতো লোক মনের সায় না পেয়েও লড়াই করতে গেছো। সত্যি কথা হচ্ছে তুমি শান্তিপ্রিয় মানুষ। নির্ঝঞ্ঝা একটা বসতি দরকার তোমার। তোমার স্ত্রী বা জেনও তাই চাইছে, ডরথিও তাই চায়, কিংবা হিউ টেলরও। অন্যরা সবাই এই চায়, কিন্তু স্যাম ল্যামসন চায় জমি আর আধিপত্য, এই উপত্যকার একচ্ছত্র মালিকানা। যেভাবে হোক এই উপত্যকার মালিক হতে চাইছে ও। সেজন্যে কে কখন কিভাবে মরল তাতে কিছুই যায় আসে না ওর। আগেও তোমাদের সতর্ক করার জন্যে এসেছি আমি, ঝামেলা যাতে না হয় সেজন্যে চেষ্টা করেছি, আজও এসেছি। প্রথমে আমাদের একটা ছেলে মারা গেল, একজন ভালো মানুষ খুন হলো। এটা খুন প্যাট, এবং খুনি ওয়াগন ট্রেনের কেউ নয়। আমার তো ধারণা কোনো ইন্ডিয়ানকে খুন করারও ইচ্ছে নেই তোমাদের। থ্যাচার বা গ্যারেট আমাকে পছন্দ করে না, হিউ টেলর তোমাদের নেতা, কিন্তু ল্যামসনের কথা মতো চলছে ও। ওর কথায় সবাই চলছি আমরা, বলল কারভার। আমি ওর কথা শুনেছি, অন্তত কিছু সময়ের জন্যে। এগিয়ে গিয়ে এডের পাশে দাঁড়ালো জেন, কাঁধে হাত রাখল। দ্রুত চোখ তুলে তাকালো এড, মেয়েটিকে মৃদু হাসতে দেখতে পেল। আসল কথায় আসো, দ্রুত তাগাদে দিল প্যাট গ্যাভিন। সে জানে এড কেমারের প্রতিটি কথা সত্যি, এক বর্ণ মিথ্যে বলেনি। স্যাম ল্যামসনের পরামর্শ মতো কাজ করেছে বটে, কিন্তু এডের কথা একেবারে উড়িয়েও দিতে পারেনি। মাঝে মধ্যেই সন্দেহ হয়েছে। এই টেইলের ব্যাপারে শুরু থেকে সন্দেহান ছিল, এখনও হয়তো বেরিয়ে যাওয়ার একটা উপায় রয়েছে, কিন্তু ইতোমধ্যে অনেক কিছু হারিয়ে বসেছে ওরা। সার নেই, নগদ টাকাও নেই সঙ্গে, নতুন করে কোথাও যাত্রা করাও সম্ভব নয়। এখানে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে চাইলেও চলে যাওয়া যাবে না। হাঁটুর উপর এক হাতের ভর রেখে ঝুঁকে এলো এড। গ্যাভিন, আমার লোকেরা দাবি করছে ডেভ মুরকে খুন করেনি ওদের কেউ। সশব্দে স্বস্তির নিঃশ্বাস ফেলল লিও কারভার। সন্দেহ আর উদ্বেগ থেকে মুক্তি পেলে বুকের ভার যেমন নেমে যায়। শঙ্কিত দৃষ্টিতে ওর দিকে তাকালো জেন। কি বললে তুমি? নিচু স্বরে জানতে চাইল গ্যাভিন, বিস্মিত। আমার কোনো লোক খুন করেনি মুরকে। ওদের সঙ্গে কথা বলেছি আমি। আমার এক ক্রু হ্যারি রাউডির কাছে শুনলাম শুধু সাই ডেনানকে নিয়ে ব্যস্ত ছিল ও, আর জো মিলার বা জন লাম্পার্ড কেউই মুরের দিকে মনোযোগ দেয়নি। এমনকি মুরের সামনাসামনিও ছিল না ওরা। গুলি ছোড়া দূরে থাক, মুরের দিকে মনোযোগও দেয়নি কেউ। কয়েক দফা গোলাগুলি হয়েছে ওখানে, নিরাসক্ত স্বরে বলল গ্যাভিন। যে কোনো কিছুই ঘটতে পারে, ঠিক, একমত হলো এড। কিন্তু আমার ছেলেরা নিশ্চিত যে ওরা কেউই মুরকে গুলি করেনি। তাতে কি দাঁড়ালো ব্যাপারটা? বড়সড় একটা খটকা থেকে যাচ্ছে না? আমার কাছে অন্তত কোনো খটকা লাগছে না, উত্তেজিত স্বরে বলল লিও কারভার। প্রায় খেপে গেছে হঠাৎ। ডেভ মুরের দেহে ক্ষতটা দেখেছি আমি, পেছন থেকে গুলি করা হয়েছে ওকে। থমথমে হয়ে গেল প্যাট গ্যাভিনের চেহারা। মেঝে স্থির হয়ে আছে দৃষ্টি, আড়ষ্ট হয়ে গেছে চোয়ালের পেশি। এর চেয়ে সহজ ব্যাখ্যা আর কি হতে পারে? নির্ভর করার মতো আর কিছু কি বাকি আছে? কিভাবে এই ঝামেলায় নিজেকে জড়ালো সে? কি করা উচিত এখন? তোমার কি ধারণা? শেষে জানতে চাইল গ্যাভিন। ডেনানি খুনি?
প্রত্যেকের চোখ স্থির হয়ে আছে এডের উপর। উদ্বিগ্ন অপেক্ষায় আছে সবাই। না, বলল এড। কাজটা ল্যামসনের, অন্তত আমার ধারণা। উঠে দাঁড়ালো ও। অস্থির ভঙ্গিতে পায়চারি শুরু করলো। পাগল হয়েছ নাকি? ঝট করে উঠে দাঁড়িয়েছে গ্যাভিন। প্রায় বেকুব বনে গেছে এবং ক্ষেপেও গেছে। কি উদ্দেশ্যে মূর্খকে খুন করবে সে? নিজের দলের লোককে খুন করবে কেন? উত্তরটা আমার মতো তুমিও জানো। ও চাইছে তোমরাও লড়াইয়ে জড়িয়ে পড়ো, এবং শুধু ওই একটা উপায়ে তোমাদেরকে খেপিয়ে তোলা সম্ভব ছিল ওর পক্ষে। চ্যাসার আর গ্যারেট সেফ হুজুগের লোক। ল্যামসনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে। কিন্তু শুধু ওরাই যথেষ্ট নয়, তোমাদেরও জড়াতে চেয়েছে ল্যামসন। নিজের পক্ষে তোমাদের মতো ভদ্র, নিরীহ, পরিশ্রমী এবং মর্যাদাবান লোক দরকার ওর। এমন লোক দরকার অতীতেও যাদের সুনাম ছিল। কখনো সেনাবাহিনী এসে তদন্ত করলে দেখবে এরা প্রত্যেকেই সৎ, শান্তিপ্রিয় মানুষ। মুরের ক্ষতটা খুঁটিয়ে দেখেছি আমি। আবারও বলল কারভার। ছোটোখাটো হালকা অস্ত্র থেকে গুলি করা হয়েছে ওকে। নাক ভোঁতা বা কাটা নাকের বুলেট ব্যবহার করেছে খুনি। এরকম পিস্তল কার আছে জানতে চাইল গ্যাভিন। সবাই জানে ল্যামসনের কাছে একটা ড্রাগন রয়েছে, আমাদের প্রায় সবার কাছেও তাই। কোমরের হোল স্টারে ড্রাগন আছে বটে, কিন্তু লুকানো পিস্তল থাকতে পারে। বাতলে দিল এড। থেমে পা ফাঁক করে দাঁড়ালো। যাকগে, এখান থেকে চলে যেতে হবে আমার, এবং যত দ্রুত সম্ভব। মনে হয় না এমন ঝড় বৃষ্টির মধ্যে বাইরে বেরোবে কেউ, তবে নিশ্চিত হওয়ার উপায় নেই। এটাই আমার শেষ আশা। বহুদিন ধরে স্যাম ল্যামসনের ব্যাপারে সতর্ক করে আসছি তোমাদের। আবারও বলছি, ওর গ্রাস থেকে মুক্তি পাওয়ার এটাই শেষ সুযোগ। কারণ তোমরা যদি ওকে বাধা না দাও, তাহলে 48 ঘন্টার মধ্যে এই শহর ধুলোর সঙ্গে মিশিয়ে দেব আমি। ঝট করে ওর দিকে ফিরল গ্যাভিন। এটাই কি চূড়ান্ত? বাজি ধরতে পারো। সোজা সাপটা স্বরে বলল এড। স্পন্সারকে যদি ঠেকিয়ে না রাখতাম, তাহলে অনেক আগেই এখান থেকে তোমাদের তাড়িয়ে দিত সে। ওয়েস বা মুরো তাহলে বেঁচে থাকতো এখন। লিও বা ল্যাম্পার্ট আহত হতো না। স্পন্সারকে ঠেকিয়ে না রাখলে 40 জন কঠিন ক্রুকে এখানে পাঠিয়ে দিত। শহর গড়া দূরে থাক, মাটিতে একটা খুঁটিও পুঁততে দিত না। স্পন্সারের ক্রুরা লড়াই করার জন্যে মুখিয়ে আছে। ল্যামসনের লোকদের ঘৃণা করে ওরা। ডেনানকে নাগালের মধ্যে পাওয়ার জন্যে মরিয়া হয়ে উঠেছে। খুনি আউটল লোকটা, এবং ক্রুরা সবাই জানে এটা। কিন্তু কি করতে পারি আমি? প্রতিবাদ করল প্যাট গ্যাভিন। ডেনানকে আমরাও পছন্দ করি না। ওর মতো আর যারা আছে সেফ, ল্যামসনই ঠেকিয়ে রেখেছে ওদের। নইলে হয়তো আমাদের বাড়ি দখল করে নিত ওরা, মেয়েদের অসম্মান করত। দরজার দিকে এগোলো এড ক্রেমার। হাতলে হাত রেখে ঘুরে দাঁড়ালো, গায়ে বর্ষাতি চাপালো। সরে আসবে তোমরা। স্যাম ল্যামসনকে সমর্থন দিও না। ব্যাস, দেখবে ল্যামসন, ডেনান বা ওর একটা লোকও নেই আশেপাশে। নিশ্চিহ্ন করে দেব ওদের। কিন্তু নিরীহ বা ভালো কোনো লোককে খুন করতে চাই না আমরা। তোমরা সরে আসলে কাজটা করতে সুবিধা হবে আমাদের। সেফ যার যার বাড়িতে গাঁট হয়ে বসে থাকো। কেউ তোমাদের কিছু বলবে না। আগের মতোই থাকবে সবাই। থাকবে তোমাদের শহর। ঘুরে বৃষ্টি ছাত রাতের উদ্দেশ্যে বেরিয়ে গেল সে। পড়ছে এসে ক্ষণিকের জন্য দ্বিধা করল। অন্ধকারে চোখ সইয়ে নিল। তেরছা পর্দার মতো নামছে বৃষ্টি। ক্ষুদ্র শিলাখণ্ডের মতো আঘাত করছে নাকে মুখে, আর ঝামটা মারছে ওয়েল স্কিনের বর্ষাতির উপর, যেন টিনের সাথে পড়ছে। মাটিতে জায়গায় জায়গায় বৃষ্টির পানি জমেছে। এগোতে গাছ থেকে বড়সড় কয়েক ফোঁটা বৃষ্টির পানি পড়ল ওর পিঠে। গাছের গুড়ির কাছাকাছি থামলো, দাঁড়িয়ে থাকলো। সতর্ক দৃষ্টি চালালো চারপাশে। হেডলিনদের বাড়ির একটা জানালায় আলো দেখা যাচ্ছে। অনর দাঁড়িয়ে থাকলো।
ভেতরে ভেতরে সংশয়ে পুড়ছে, যেহেতু জানে সামান্য সময় বেশি থাকাও বিপজ্জনক। কিন্তু ডরথিকে এক নজর দেখার লোভ সামলাতে পারছে না। মেয়েটিকে নিজের বাহুবন্ধনে পাওয়ার স্বপ্ন দেখছে। এই সৌভাগ্য হয়নি ওর। মেয়েটিকে কখনো চুমো খায়নি, এমনকি হাতও ধরেনি। সম্পর্কটা কেবল চোখের চাউনিতে সীমাবদ্ধ। কিন্তু এড উপলব্ধি করে ডরথি এ ব্যাপারে পুরোপুরি সচেতন, হয়তো সাড়াও দেবে। সেলুনে বাতি জ্বলছে। স্যাম ল্যামসনের বেশিরভাগ লোক ওখানে আছে। তাস পিটছে, হুইস্কি গিলছে দেদার। ইস, সঙ্গে দু একজন থাকলেই হতো। নিশ্চিন্তে হানা দিতে পারত সেলুনে, সবটা কটাকে শেষ করে দিতে পারত। স্বস্তি বোধ করতে পারত সেটলাররা। বিদ্যুৎ চমকালো। ক্ষণিকের জন্য নীলচে আলোয় এক চিলতে ফাঁকা জায়গার পর হেডলিনদের ভেজা স্যাঁতস্যাঁতে দালানের কাঠামো ফুটে উঠল দৃষ্টিসীমায়। পা বাড়ালো। গাছের আড়াল থেকে খোলা জায়গা ধরে এগোলো। উপত্যকা ছাড়িয়ে দূরের পাহাড়ে বজ্রপাতের শব্দ মিলিয়ে যাওয়ার আওয়াজ শুনতে পেল। ক্লিপ আর বোল্ডারের সারিতে গম্ভীর প্রতিধ্বনি তৈরি হলো, যেন ঘুমন্ত মানুষ বিড়বিড় করছে। বর্ষাতির বোতাম আটকায়নি ও। বাম হাতে দুই প্রান্ত ধরে রেখেছে, ডান হাত পকেটে। ভেজা মাটিতে নিঃশব্দে পা চালাচ্ছে। হ্যাটের বিম কিছুটা নিচু করে রেখেছে বৃষ্টির ছাট এড়াতে। এদিকে অদম্য আক্রোশে বর্ষাতির উপর হামলা চালাচ্ছে বৃষ্টির ফোঁটা। কঙ্কাসার আঙুল দিয়ে টোকা মারছে যেন। আরেক সারি গাছের নিচে এসে থামলো। ইতস্তত করার ফাঁকে বাড়ির উপর নজর চালালো। ধারে কাছে কোনো ঘোড়া নেই। হঠাৎ বাড়ির চিমনি দিয়ে আগুনের শিখা ঝলসে উঠল। বোধহয় আগুনে কাঠ যোগ করেছে কেউ। এগোতে গিয়েও থমকে দাঁড়ালো। চিমনিতে একটা ঘটনা ঘটতে দেখতে পেল আবার। এটা কি কোনো সংকেত? কিন্তু কে জানবে যে ধারে কাছে আছে ও? আবার ঘটল ব্যাপারটা। 3 বার মানেই সংকেত, সতর্ক হওয়ার তাগিদ। রাইফেলের 3টা শট, 3 বার আগুনের ঝলক। সংকেতটা কি হতে পারে? কে জানবে যে ও বাইরে আছে? ব্যাপারটা প্রায় অসম্ভব, কিন্তু অস্বস্তিতে খুঁতখুত করছে মন। আবারও চিমনিতে আগুনের ঝলক দেখা গেল, পরপর দ্রুত 3 বার। তবে আগের মতো উজ্জ্বল না হলেও শ্রায়ণ শিখা ঝলসে উঠল, স্ফুলিঙ্গ উঠল চিমনি দিয়ে। এবার আগুনে কাঠ যোগ করেনি, বরং জ্বলন্ত কয়লা নাড়াচাড়া করছে কেউ। চুলোই যাক সব। যাবে সে হেডলিনদের বাড়িতে। ঠান্ডা লাগছে ওর। উষ্ণ কামরার আকর্ষণ এড়ানো কঠিন মনে হচ্ছে। লাইন কেবিনের উদ্দেশ্যে যাত্রা করার আগে শরীর একটু চাঙ্গা করে নিলে মন্দ হবে না। ঘুরপথে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হবে ওকে, কারণ বিস্তীর্ণ উপত্যকা পেরিয়ে সরাসরি ক্যানিয়নের দিকে যাওয়ার হটকারিতা হবে এখন। সরাসরি বাড়ির দিকে এগোলো। কাদায় সামান্য প্যাচপ্যাচ শব্দ হচ্ছে বুটের। বিদ্যুৎ চমকালো আবার। মসৃণ বোর্ডে তৈরি ভেজা দরজায় প্রতিফলিত হচ্ছে নীলচে আলো। নক করা উচিত, কিন্তু নিখাত সতর্কতার খাতিরে ভদ্রতা বোধ চুলোয় পাঠিয়ে দিল এড। দরজার বাম পাশে এসে দাঁড়ালো। বাম হাত বাড়িয়ে আস্তে করে কবাটে ঠেলা দিল। হ্যাট হয়ে খুলে গেল দরজা। প্রচণ্ড শব্দে গর্জে উঠল একটা পিস্তল। ফায়ারপ্লেসের পাশ থেকে কমলা আগুন ওগরাতে দেখতে পেল এড। দরজার কবাটে বিঁধল বুলেটটা। পর মুহূর্তে এক ছুটে ভেতরে ঢুকে পড়ল ও পলকের জন্য ডরথিকে দেখতে পেল। মেয়েটির চোখে সীমাহীন আতঙ্ক। ছুটে ফায়ারপ্লেস থেকে দূরে সরে যাচ্ছে। অন্ধকার ফুরে বেরিয়ে এলো সাই ডানান। ক্রুহাসি তার মুখে। চোখ দুটো জলজল করছে খুনের নেশায়। ফের আগুন ওগরালো ওর পিস্তল। টান পড়ল এডের জ্যাকেটে। পর মুহূর্তে গুলি করল ও। পেটে যেন লাথি কষেছে একটা সার। টলে উঠল ডেনানের বিশাল দেহ। টলমল পায়ে 2 পা পিছিয়ে গেল সে। এডকে 1 পা আগে বাড়তে দেখে ভেতরের দিকে দরজার উদ্দেশ্যে ঝাঁপ দিল।
কিন্তু শূন্যে থাকতে এডের দ্বিতীয় গুলি বিঁধল দোআঁশালার শরীরে। চটের পর্দা ঝোলানো জানালায় হুড়মুড় করে পড়ল আউটলর দেহ। চরকির মতো ঘুরে দাঁড়ালো এড, তারপর দ্রুত বেরিয়ে এলো বাড়ি থেকে। ফের গর্জে উঠল সাই ডানানের পিস্তল। উরুতে তপ্ত ছোঁয়া দিয়ে চলে গেল বুলেটটা। ডান পাশে খানিক ঘুরল এড, দেখতে পেল বন্দুকবাজকে। উঠে দাঁড়াচ্ছে সে। ঝটিতে গুলি করল। কেসে উঠল দোআঁশালা। থপ করে কাদায় লুটিয়ে পড়ল পিস্তল। যন্ত্রণাকাতর কাপা হাতে বাড়তি পিস্তল ড্র করার প্রয়াস পেল সে। সাদা শার্টের বুকে গাঢ় একটা বিন্দু বড় হয়ে উঠতে দেখতে পেল এড। ফের গুলি করল। হুড়মুড় করে পড়ে গেল বন্দুকবাজ। মাটি খামচে ধরল। সশব্দে খুলে গেল একটা দরজা। চিৎকার করল কেউ। ঘুরে দাঁড়িয়ে ডরথিকে দেখতে পেল এড। চলে যাচ্ছি আমি, দ্রুত বলল। গ্যাভিনের সঙ্গে কথা বলো। কথা বলতে বলতেই ছুটে গাছের সারির দিকে এগোলো। গর্জে উঠল একটা রাইফেল, আরও একটা, তারপর ক্রমাগত গুলি হতে লাগলো। প্রবল আতঙ্ক নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকলো ডরথি হেডলিন। শঙ্কার উদ্বেগে গলা বুজে গেছে প্রায়। বুকে ড্রাম পেটাচ্ছে সীমাহীন আতঙ্ক। কালিগোলা অন্ধকারের দিকে তাকিয়ে আছে ও। বিদ্যুৎ চমকে উঠতে বৃষ্টির ধোয়াতে পর্দা ভেদ করে ক্ষণিকের জন্যে এড ক্রেমারের ছুটন্ত কাঠামো চোখে পড়ল। গর্জে উঠল একটা রাইফেল। পরমুহূর্তে গাছের আড়ালে চলে গেল সে। মুহূর্ত কয়েক পর ছুটন্ত ঘোড়ার খুরের শব্দ শুনতে পেল ডরথি। ওই ঘোড়ায় চড়েছে যখন, ওকে ধরতে পারবে না কেউ। পাশে টেড হেডলিনের উপস্থিতি টের পেল ডরথি। ঠিকই পালিয়ে যাবে সে। ঘুরে বাপকে হাসতে দেখতে পেল ডরথি। হ্যাঁ বাছা, ও পালাতে পেরেছে বলে খুশি হয়েছি আমি। আরও খুশি হয়েছি যে খুনিটাকে মেরেছে ও। ওহ বাবা! খুশিতে বাপকে জড়িয়ে ধরল ডরথি। ছুটন্ত পায়ের শব্দ। বেশ কয়েকজন ছুটে আসছে ওদের বাড়ির দিকে। মেয়েকে নিয়ে ভেতরে ঢুকে পড়ল হেডলিন। দ্রুত দরজা বন্ধ করে দিল। একটু পরই দরাম করে খুলে গেল দরজা। স্যাম ল্যামসনকে দেখা গেল দরজায়। পেছনে আরও 4 জন। কঠিন নিষ্ঠুর মুখ সবার, হাতে পিস্তল। এখানে কী জন্যে এসেছিল ও? জানতে চাইল ল্যামসন। ওই লোকটা একটা খুনি, আমাদের শত্রুও। এখানে কেন আসবে সে? জানি না কেন এসেছে, শীতল স্বরে বলল হেডলিন। বলার সুযোগ পায়নি ক্রেমার। সঙ্গে থেকে ওর জন্যে অপেক্ষা করছিল ডেনান ওত পেতে ছিল। সন্ধ্যে থেকে ওর জন্য অপেক্ষা করছিল ডেনান ওত পেতে ছিল। কীভাবে যেন টের পেয়ে গিয়েছিল যে এখানে আসবে ক্রেমার। ওকে দরজায় দেখেই গুলি করেছে সে, কিন্তু লাগাতে পারেনি। তবে এডের গুলি মিস হয়নি। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ল্যামসন, দু চোখে হিংস্র আক্রোশ। তাতে বোধহয় খুশি হয়েছ তুমি? আলবত। ওই ডেনান লোকটাই আসলে খুনি। এরকম কিছু পাওনা ছিল ওর। আমিও খুশি হয়েছি। চিবুক উঁচু করে সরাসরি ল্যামসনের চোখে চোখ রেখে বলল ডরথি। খুশি হয়েছে যে ডেনানকে খুন করে ঠিকই পালিয়ে যেতে পেরেছে এর। রাগে ফুঁসছে ল্যামসনের লোকেরা। নিচু স্বরে পরামর্শ দিল বসকে। দুজন খেপে গিয়ে এগিয়ে যেতে উদ্যত হলে হাত বাড়িয়ে তাদের বাধা দিল ল্যামসন। মনে হচ্ছে বিদ্রোহ করার খায়েশ হয়েছে ওদের। যাকগে, এই ব্যাপারটা কখনো সহ্য করব না আমরা। তোমার ব্যাপারে অনেক ধৈর্য ধরেছি ডরথি, কিন্তু সবারই ধৈর্যের সীমা আছে। অনেক হলো, আর সহ্য করব না। সহ্য করতে বলল কে? রাগে জ্বলে উঠল ডরথির চোখ জোড়া। তোমার চটুল কথাবার্তা বা মিথ্যেই আর কাজ হবে না। এক ফোঁটা বিশ্বাস করাতে পারবে না কাউকে। সব সার ফেরত চাই আমরা কালকের মধ্যে। কালই এই জায়গা ছেড়ে চলে যাব আমরা। দরকার হলে পায়ে হাঁটব, তবু এখানে থাকতে রাজি নয়। না, কোথাও যাচ্ছ না তোমরা। ঘুরে দাঁড়ালো স্যাম ল্যামসন। চলে এসো বয়েজ, কাজ আছে আমাদের।
ওদের কিছু উচিত শিক্ষা দিলে হতো না বচ? প্রস্তাব করলো একজন। পরে রাগে ফুলে উঠল ল্যামসনের নাকের পাটা। এর চেয়ে জরুরি কাজ আছে আমাদের। ল্যামসনরা চলে যেতে স্বস্তির নিঃশ্বাস ফেলল ডরোথি। তাকিয়ে দেখলো ফ্যাকাশে হয়ে গেছে ওর বাবার মুখ। তো বাঁচা, শান্ত স্বরে বলল টেড হেডলিন। ভালো মন্দ যাই ঘটুক, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। কাল হয়তো লড়াই করতে হবে আমাদের। বহু আগে ইন্ডিয়ানদের বিরুদ্ধে লড়ার সময় তোর মা সাহায্য করেছিল আমাকে। তুই কি পারবি? স্মিথ হাসল ডরোথি। জিজ্ঞেস করার দরকার আছে কি বাবা? না, উত্তরে পাল্টা হাসল হেডলিন। তার চোখে উজ্জ্বল চাউনি দেখতে পেল ডরোথি। যেন সাইডেনারের মৃত্যু আর লামসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার মধ্যে প্রাণ আর দীর্ঘতা ফিরে পেয়েছে মানুষটা। বয়স যেন কমে গেছে। না, জিজ্ঞেস করার দরকার নেই, পুনরাবৃত্তি করল সে। তুই বরং খানিকটা বিশ্রাম নিয়ে নে। রাইফেলগুলো পরিষ্কার করে ফেলি এই ফাঁকে। ক্যানিয়ন ধরে তুফান বেগে ছুটছে এড ক্রেমারের স্টিল ডাস্ট স্টালিয়ন। এড জানে ওকে অনুসরণ করতে পারে লামসনের ক্রুরা। সুতরাং যতটা সম্ভব এগিয়ে যেতে পারলেই মঙ্গল। এলাকায় বেশ কিছু দিন ধরে আছে এরা। কেউ কেউ আশেপাশে ঘোরাঘুরি করেও কাটিয়েছে, তবে ওর চেয়ে বেশি তো কেউ চেনে না। একবার লিন্ডলে নদীর তীরবর্তী বুনো অঞ্চলে চলে যেতে পারলে ওকে ধরার সাধ্য হবে না কারো। ৬-৭ জন খুনির সঙ্গে গোলাগুলি করে বিষয়টা নিষ্পত্তি করার কোনো ইচ্ছে নেই ওর। এর জানে স্যাম ল্যামসনের সঙ্গে প্রায় প্রতিটি লোক কম বেশি খুনে টাইপের। প্রায় মিনিট ৩০ টানা ছোটার পর গতি কমালো এড। ঘোড়াকে খানিক দম ফেলার ফুসরত দিল। পপলার ক্যানিয়ন ছেড়ে এসে উত্তর পূবে বাঁক নিল। গভীর একটা ড্র ধরে এগিয়ে শেষ পর্যন্ত বিস্তৃত এক উপত্যকায় পৌঁছল। ড্রর তলায় পাহাড় থেকে নেমে আসা পানি রয়েছে, প্রবল বেগে বইছে স্রোত, তবে কয়েক ফুটের বেশি গভীর হবে না। দূরে ড্র থেকে উৎপন্ন ক্ষীণ ক্রিক লিন্ডলে নদীর সঙ্গে মিশে গেছে। দূর থেকে নদীর গর্জন শোনা যাচ্ছে। বৃষ্টির কারণে হারানো যৌবন ফিরে পেয়েছে নদীটা। আশপাশের ক্যানিয়নগুলো হয়ে উঠেছে এক একটা মৃত্যু ফাঁদ। বিপুল বিক্রমে পানির প্রবাহ বইছে। ওগুলোই ফাঁক ফোকর দিয়ে নেমে আসছে নিচের জমিতে। উন্মত্ত আক্রোশ নিয়ে ছুটছে পানির স্রোত। সামনে যা কিছু পাচ্ছে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কয়েকগুণ বিপজ্জনক হয়ে উঠেছে এখন জলঝড়। টানা বৃষ্টি চলছেই। সেই যে শুরু হয়েছে, এখনও থামার লক্ষণ নেই। যে টেইল ধরে এসেছেও সেটা ধরে ফিরে যাওয়া সম্ভব হবে না এখন। সংকীর্ণ ক্যানিয়নের আনাচে কানাচে বিক্ষুব্ধ পানির স্রোত। সুতরাং নতুন পথ খুঁজে বের করতে হবে। অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যে ভরা কিন্তু আপাতত দারুণ বিপজ্জনক এই জায়গা ছেড়ে অচিরেই উপত্যকায় পৌঁছতে হবে, যেখানে মারা গিয়েছিল ওএস বার্নেট। তারপর পাহাড় সারি অতিক্রম করে পৌঁছতে হবে বাথানে। গ্রানাইটের একটা চাতালে ক্ষণিকের জন্য বিশাল স্টালিয়নকে দাঁড় করালো এড। চাতালের কারণে কিছুটা হলেও ঝড়ো বাতাস আর বৃষ্টি থেকে রক্ষা পাচ্ছে। ঘোড়ার দম যতটা সম্ভব টিকিয়ে রাখতে হবে জানেও। স্যাডল ছেড়ে গ্রানাইটের দেয়ালের সঙ্গে কাঁধ ঠেকিয়ে বসে পড়ল। তারপর মনে মনে পরিস্থিতি বিশ্লেষণ করল। পপলার থেকে বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটিয়েছে ও কোন দিকে যাচ্ছে বাছবিচার করেনি। উত্তর পূবের অপেক্ষাকৃত রুক্ষ বুনো অঞ্চলে চলে এসেছে। স্যাম ল্যামসনের ক্রুদের সঙ্গে সংঘর্ষ এড়াতে নিতান্ত বাধ্য হয়ে ছুটতে হয়েছে। দক্ষিণে যাওয়ার কথা ছিল ওর। তাহলে এতক্ষণ স্পেন্সার ভ্যালির মুখ ধরে
পেরিতে চলে যেতে পারত। ঘোড়াটার গতি আর দমের উপর নির্ভর করতে হতো ওকে, কিন্তু ততটা ভরসা করতে পারেনি এড। তাই সরে এসেছে অপেক্ষাকৃত বন্ধুর টেইলে, কারণ তাহলে সহজে ওকে অনুসরণ করতে পারবে না ল্যামসনের ক্রুরা। বাথানে থাকা দরকার। উত্তরে বাঘ নিয়ে এগোলে হয়তো শত্রুর মুখোমুখি হয়ে পড়তে পারে, কিন্তু তার চেয়েও বড় সমস্যা সামনের কয়েক হাজার ফুট উঁচু পাহাড় চেয়ে পাড়ি দিতে হবে, এবং ওপাশে যেতে হলে এখন পথ খুঁজে পেতে হবে। কাজটা সহজ হবে না। ড্যান স্পন্সরের চেয়ে বেশি কেউ চেনে না এই এলাকা। স্পন্সরের পরই এড মোটামুটি জানেও, কিন্তু নিজের জ্ঞানের উপর ভরসা করতে পারছে না তেমন। বিস্তৃত পাহাড় চেরিনির খুঁটিনাটি জানা সম্ভবও নয়। দুর্গম চড়াই, ঢালু সংকীর্ণ টেইল, বিপজ্জনক তীক্ষ্ণ বাঁক, খাসকাটা চূড়া কিংবা গ্রানিটের মেসা, মাঝে মধ্যে অতল গহ্বর, অথচ সামগ্রিকভাবে দেখা ছবিটা অনেক সহজ। অবিশ্বাস্য দুর্গম রিজ, ক্যানিয়ন, পাহাড়ি চাতাল আর শৃঙ্গের সমাহার অসংখ্য গোলকধাঁধা তৈরি করেছে। ওপাশে উপত্যকার কিনারে 3000 ফুট গভীর গিরিখাত। সংকীর্ণ টেইল ধরে এগোতে সবচেয়ে সাহসী লোকটারও বুক কেঁপে উঠবে। মুহূর্তের অসচেতনতায় মৃত্যু নেমে আসতে পারে। সুরক্ষিত স্পন্সর ভ্যালিতে পৌঁছানোর বেশ কয়েকটা পথ রয়েছে। একটা একটা করে মনে করল এড, আর বাতিল করে দিল। বেইলি ক্রিক এখন ফুলে ফেঁপে উঠেছে, কোনোভাবেই পার হওয়া যাবে না। ট্রেভার গার্লসের ক্ষেত্রেও একই ব্যাপার। অন্য দুটো পথও প্রায় 15-20 ফুট গভীর পানিতে তলিয়ে গেছে। এখন না দেখেও দিব্যি অনুমান করতে পারছে এর। বৃষ্টি পড়ছে এখনো। চিন্তিত দৃষ্টিতে অটল পাহাড়ি দেয়ালের দিকে তাকালো এড ক্রেমার। তাকিয়ে থাকলো অনেকক্ষণ। বৃষ্টির ধোঁয়াটে পর্দা ভেদ করে গাঢ় অন্ধকার আর দুর্লভ পাহাড়ি রিজ ছাড়া অন্য কিছু চোখে পড়ল না। প্রতিটি পাশ, গিরিখাত, ড্র বা কিরিক পানিতে তলিয়ে গেছে। উন্মত্ত চোদ বইছে ওগুলোয়। বাথানে যাওয়ার এখন একটাই উপায়, দুর্গম পাহাড় চেরিনি পাড়ি দিতে হবে। চিন্তাটা মাথায় আসা মাত্র অজান্তে ঢোক গিলল এর। শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল সারা দেহে। দুরূহ টেইল ধরে আগেও যাতায়াত করেছে ও, কিন্তু এখনকার কথা আলাদা। দিনের বেলায় আবহাওয়া ভালো থাকলে সম্ভব হতো। বৃষ্টি আর আলোর স্বল্পতা ছাড়াও বজ্রপাত, বিদ্যুৎ চমক এবং রিজের গায়ে জমে থাকা কালো মেঘের আনাগোনার কারণে কাজটা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। নিজেকে যতই নিরুৎসাহিত করার চেষ্টা করুক, বারবার চিন্তাটা উকি দিচ্ছে মনের দরজায়। এটাই একমাত্র উপায়। ড্যান স্পন্সর একা রয়েছে বাথানে। বড়জোর 2-1 ক্রু থাকবে। মাইক হ্যানলককে লাইন কেবিনে পাঠিয়ে দিয়েছে ও। ওখানেই আছে বেশিরভাগ ক্রু। উপত্যকার ওপাশে রয়েছে অন্যরা, বহু মাইল দূরে। কুক ছাড়া মাত্র 2 জন আছে বাথানে। শত্রুকে খাটো করে দেখা ধাতে নেই ওর। স্যাম ল্যামসনের বুদ্ধি আর পরিকল্পনার তারিফ করতেই হয়। দারুণ ধূর্ততার সঙ্গে পরিকল্পনা করেছে লোকটা। সব কিছু জেনে শুনে কাজে হাত দিয়েছে। জানে লাইন কেবিনে কজন থাকতে পারে। সামান্য মাথা খাটালে বুঝে ফেলবে রাঞ্চ হাউসে একা থাকবে ড্যান স্পন্সর। যে মানুষটা বিশাল স্পন্সর সাম্রাজ্যের মধ্যমণি, শক্তি, সামর্থ্য আর ক্ষমতার উৎস। রিজ ছাড়াও পাহাড়ের উপর দিয়ে ভিন্ন একটা পথ রয়েছে। একবার ওটা দিয়ে রাঞ্চে গেছে এড দিনের বেলায়। দারুণ বিপজ্জনক টেইল, চোখের ভুরুর মতো বাঁকা এবং সংকীর্ণ পথ ধরে যেতে হবে। এক পাশে ক্লিফের খাড়া দেয়াল আর অন্য পাশে কয়েকশো ফুট
গভীর গিরিখাত। দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে দুটো পর্বত চিরিঙ্গের মাঝামাঝি পিচ্ছিল গ্রানিটের পথ ধরে এগোতে হবে। তারপর ঢালু টেইল ধরে নেমে যেতে হবে তৃণভূমির লাগোয়া বনে। সব মিলিয়ে অন্তত 20 মাইল পথ, বেশি হতে পারে। এমনকি দিনের বেলায়ও কাজটা বিপজ্জনক এবং ধীরগতির। যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। অতীত জীবনের সমস্ত দক্ষতার পরও ভাগ্যের সহায়তা দরকার হবে ওর। ঠিক আছে বাছা, মৃদুস্বরে ঘোড়ার উদ্দেশ্যে বিড়বিড় করলো এড। বাধ্য হয়ে এই পথে যেতে হবে আমাদের। জানি পছন্দ হবে না তোর, তবে আমারও পছন্দ নয়। যাকগে, দেরি করে লাভ কি। স্যাডলে চেপে চাতাল থেকে নেমে এলো ও। গ্রানিটের চাঙ্গরের আড়াল থেকে বেরিয়ে আসা মাত্র ঝড়ো বাতাস আর বৃষ্টি হামলা চালালো ওর উপর। বাতাসের দাপট দেয়ালের সঙ্গে ধাক্কা খাওয়ার অনুভূতি দিল ওকে। এদিকে বর্ষাতি ও পোশাকের উপর বৃষ্টির ফোঁটার খোঁচা অনুভব করছে। ঘোড়ার গতিমুখ বদলে ক্যানিয়নের দিকে এগোলো এড। সংকীর্ণ পথ ধরে এগোবে একটু পর। পথটার কথা ভুলে থাকার চেষ্টা করছে। ক্রমশ চেপে এসেছে ক্যানিয়নের দেয়াল। একসময় বিশাল একটা জলপ্রপাতে রূপ পেল। কয়েকশো ফুট নিচে আছড়ে পড়ছে উন্মত্ত জলরাশি, যেন আরেক নাগরা। কিনারার সংকীর্ণ পথ ধরে যেতে হবে ওকে। নাক ছিটকে অসন্তোষ প্রকাশ করলো ঘোড়াটা। গতি কমে এসেছে, এগোতে চাইছে না। স্টিল ডাস্টের ঘাড়ে হাত রেখে মৃদুস্বরে ওটাকে আশ্বস্ত করার প্রয়াস পেল এড। কিছুটা হলেও শান্ত হলো ঘোড়াটা। সতর্ক কিন্তু তস্তহীন পা ফেলে এগোলো। পাথরের খাঁজ থেকে হঠাৎ গড়িয়ে পড়ল স্রোতধারা। আছড়ে পড়ল ঘোড়া আর সওয়ারির উপর। চমকে লাফিয়ে উঠল স্টিল ডাস্ট। লাগাম টেনে ওটাকে শান্ত করলো এড। তারপর রাশ ঢিল করলো। এগোতে দিল ওটাকে। সামনে কিছুই দেখতে পাচ্ছে না ও। বজ্রপাত আর পানির তোরে ভেসে আসা বিশাল বোল্ডারের সঙ্গে পাহাড়ি দেয়ালের সংঘর্ষের শব্দেও একাকার হয়ে গেছে। গম্ভীর প্রতিধ্বনি তৈরি হয়েছে নিচের গিরিখাতে। কদাচিৎ বিজলি চমকে ওঠায় নীল কিন্তু অস্পষ্ট আলোয় সামনে গোলকধাঁধার মতো সংকীর্ণ টেইল আর তীব্র বেগে ছুটতে থাকা পানির ঘূর্ণি দেখতে পাচ্ছে ও। ভেজা পাহাড়ি দেয়াল কুচকুচে কালো এবং চকচকে দেখাচ্ছে। দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়ে আছে ওর পথে। গিরিখাতের তলায় ঘূর্ণি চোতের ফেনিল জলরাশি গর্জে উঠছে উন্মত্ত আক্রোশে। ধীর গতিতে টানা এগিয়ে চলেছে স্টিল ডাস্ট। বাতাসের ঝাপটা এড়ানোর জন্যে মাথা নিচু করে রেখেছে। গিরিখাতের দেয়ালে দেয়ালে বাড়ি খেয়ে কর্কশ গর্জন তুলছে বাতাস। বুনো আক্রোশে গোঙাচ্ছে যেন কোনো পশু। বৃষ্টি আর বাতাসের দুর্ভোগ উপেক্ষা করে মাথা নিচু করে এগিয়ে চলেছে এড ক্রেমার। ক্লান্ত, পর্যদস্ত প্রকৃতি এবং পরিবেশের উন্মত্ততার তার কাছে প্রায় পরাস্ত একজন মানুষ। দুহাত দূরের জিনিসও ঠিকমতো দেখতে পাচ্ছে না। স্রেফ দুর্গম টেইলে চলতে অভিজ্ঞ ঘোড়াটার সহজাত প্রবৃত্তির উপর নির্ভর করছে। একবার বিজলি চমকে ওঠায় সামনে বিস্তীর্ণ খোলা জায়গা চোখে পড়ল ওর। দৃশ্যটা দেখেই গায়ে কাটা দিল। অজান্তে শিউরে উঠল, গুঙে উঠল অস্ফুট স্বরে। শিরদাঁড়া বেয়ে নেমে গেল শীতল চোট। সামনের ভয়াবহ দৃশ্য জীবনে আর কখনো দেখতে না পেলেই খুশি হবে ও। একটা বাঁকের মুখে চলে এসেছে স্টালিয়ন, আর দুপা এগোলে পাশের গভীর খাতে পতন হতো ওদের।
মুহূর্তের জন্য দ্বিধা করল ও, শক্ত হাতে চেপে ধরেছে লাগাম। ধীর গতিতে ঘোড়ার গতিমুখ পরিবর্তন করল। ঘোড়াকে পিছিয়ে আনলো 2 কদম, তারপর বামে মন নিয়ে এগোলো। বিদ্যুৎ চমকে ওঠায় ডানে ঢালু পথটা দেখতে পেল। ইচ্ছে না থাকলেও তাকালো এড। বৃষ্টিতে ভেজা পিচ্ছিল ঢালু পথ নেমে গেছে কয়েকশো ফুট নিচে। পাহাড়ি খাস থেকে নেমে আসা জলস্রোত আছড়ে পড়ছে ওখানে। সাদা ফেনার সমুদ্র তৈরি হয়েছে চোতের মাঝখানে। মোচড় খাচ্ছে পানি। আস্ত একটা সিডার উপরে নিয়ে এসেছে চোত, খেলছে ওটাকে নিয়ে। বিদ্যুৎ চমকালো আবার। বজ্রপাতের শব্দ ক্লিপের দেয়ালে প্রতিধ্বনি তুলল এবং ঝপ করে নিকষ কালো অন্ধকার নেমে এলো চারপাশে। ধীর গতিতে সন্তপর্ণে এগোলো ঘোড়াটা। চড়াই বেয়ে উঠছে এখন। মিনিট কয়েক পর যেন ভোজবাজির মতো হঠাৎ গিরিখাত থেকে বেরিয়ে এলো ওরা। সরু একটা খাদে চলে এসেছে। ঘোড়ার পায়ের নিচে পানির চোত, তবে কয়েক ইঞ্চির বেশি নয় গভীরতা। বিপুল বিক্রমে গিরিখাতের দিকে ছুটে যাচ্ছে পানির ধারা। সামান্য পা হরকালে বা ভুল পদক্ষেপে গড়িয়ে না পড়লেও আছাড় খেতে পারে ঘোড়াটা। তবে নিরাপদে পিচ্ছিল পথ পেরিয়ে এলো স্টিল ডাস ধীর নিশ্চিত পদক্ষেপে। আচমকা পাহাড়ি একটা ঢালে নিজেকে আবিষ্কার করলো এড ক্রেমার। গিরিখাতের ভেতরের দৃশ্যের সঙ্গে সামনের জমির আকাশ পাতাল পার্থক্য। নিষিদ্ধ অন্ধকারের পর্দা বিছিয়ে আছে সামনে। নীলবজ্রের আলোয় চিরে গেল কালো মেঘের জমিন। পাহাড়ি ঢালের উপর নুয়ে পড়া মেঘের দলেও তার ছোঁয়া লেগেছে। অল্প আলোয় বিস্তৃত জমি আর বজ্রপাতে মূল পাইনের কঙ্কালসার শাখা পোশাখা আকাশের দিকে উঁচিয়ে আছে নিখাদ আড়ষ্টতা ও স্থবিরতা নিয়ে। ঝড় অগ্রাহ্য করে এগিয়ে চলেছে স্টালিয়ন। বোল্ডারের ফাঁকফোকর দিয়ে ঢালু পথ ধরে ক্রমে নিচে নামছে। স্যাডলে নির্জীব হয়ে পড়ে আছে এড। বাতাসের নিরন্তর ঝাপটা অনুভব করছে পুরো দেহে।